দুটো মানুষ যারা একে অপরকে ভালোবাসে আর সেই ভালোবাসার টানে মাছ তুলে চড়ে বসে। দুটো মানুষ যারা একে অপরকে ভালোবাসে আর সেই ভালোবাসার টানেই অন্য একজনকে খাদের ধারে ফেলে আসে। আমেরিকা হোক কিংবা ভারত, বিশ্বজুড়ে বর্তমান প্রজন্মের মধ্যে এক অদ্ভুত প্রবণতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, যা প্রশ্ন তুলছে জেনারেশন জি এর মানসিক অবস্থান নিয়ে। সমাজ মাধ্যম আজ হয়ে উঠেছে নিজেদের বিজ্ঞাপনের সহজ একটা হাতিয়ার। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে একেবারে ব্যক্তিগত জীবনের গোপন বিষয়গুলো আজ অতি সহজেই তুলে ধরা হচ্ছে এই সমাজ মাধ্যমে। না পাওয়ার যন্ত্রণা, সামাজিক ব্যর্থতা থেকে কি ধৈর্য হারাচ্ছে আজকের প্রজন্ম? চটুল সস্তার সহজ পথ বেছে নিচ্ছে তারা। মানসিকভাবে হয়ে উঠছে অপরাধপ্রবণ। সরাসরি নতুন প্রজন্মের রাজনীতিতে একেবারেই অন্তর্ভুক্তি নেই বললেই চলে। নিজেদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে অদ্ভুত এক রাজনীতির শিকার কি ওই আজকের জেন জি প্রজন্ম। বিজ্ঞানের বিপুল অগ্রগতিতে ছোট ছোট কৌতূহলগুলো অচিরেই ধূলিসাৎ হচ্ছে। নিত্য নতুন কন্টেন্টের খোঁজে ঝুঁকিপূর্ণ জীবন আর অপরাধকেই বেছে নিচ্ছে বর্তমান প্রজন্ম। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সমাজ মাধ্যমে ভাইরাল একটি দৃশ্য। আমেরিকার নিউ ইয়র্ক শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে পড়েছেন একজন তরুণী। সম্পূর্ণ কালো পোশাকে সজ্জিত ওই যুগলের হাতে ছিল একটি বিরাট ব্যানার। নিচে দাঁড়িয়ে বহু মানুষের কৌতূহলী চোখ তাদের দিকে। কেউ ভাবছেন দুজনে আত্মহত্যা করবে না তো, আবার কেউ ভাবছেন দুজনে কি প্রতিবাদী। কারণ তাদের হাতে থাকা ব্যানারটিতে লেখা ছিল, "When the power of love beats the love of power, the world knows peace." যার বাংলা মানে করলে দাঁড়ায়, যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে হারিয়ে দেয়, তখন পৃথিবী শান্তি লাভ করে। তবে কি তরুণী দুজন আমেরিকার আগ্রাসন এবং যুদ্ধ মনোভাবের প্রতি বিদ্রোহ ঘোষণা করছেন? আজকের প্রজন্ম যুদ্ধ চায় না বলেই এই তরুণী ওই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের 1454 ফুট উচ্চতায় দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ করছে। তারা কি তবে আসলে ভালোবাসা দিয়ে পৃথিবীকে গড়ার বার্তা দিচ্ছেন? মুহূর্তেই এই ভালোবাসার ছবি আরও রঙিন হয়ে ওঠে। আকাশচুম্বী বিল্ডিংয়ের চূড়োয় ওই তরুণী একে অপরকে চুম্বন করেন এবং তারপর হাঁটু গেড়ে বসে পড়েন তরুণ ইভান বিয়ারকাস। সঙ্গে থাকা তরুণী অ্যাঞ্জেলা নিকোলাওকে একটি আংটি পরিয়ে দেয় সে। যে ছবি দেখে গোটা বিশ্বের মানুষ আবেগতাড়িত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ভালোবাসার এই ছবিটি ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। নেটিজেনরা নানান মন্তব্যে ভরিয়ে তোলে পেজ। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে নিউ ইয়র্ক পুলিশ। হেলিকপ্টারের মাধ্যমে চালানো হয় পর্যবেক্ষণ। অবশেষে পুলিশ ওই দুজন তরুণীকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত ঠিক ছিল। সবাই তখন এই ভাবনাতেই বিভোর যে দুই প্রেমিকা ভালোবাসার টানে এক চরম উচ্চতায় পৌঁছেছিল। কিন্তু সেই ভুল ভাঙে পুলিশের তদন্তে আসল তথ্য উঠে আসার পর। পুলিশি তদন্তে জানা যায় যে এই ইভান বিয়ারকাস এবং অ্যাঞ্জেলা নিকোলাও দুজনেই রাশিয়ান এবং তারা রুপটপার হিসেবেই পরিচিত, যারা মূলত ওই উঁচু ভবনগুলোর ওপরে উঠে নানা রকম কৌশল প্রদর্শন করে। আর শুধু তাই নয়, হাঁটু গেড়ে আংটি পরানোর দৃশ্যটাও ছিল সাজানো এবং পরিকল্পিত। এই রোমাঞ্চকর প্রেমের প্রস্তাবটি ছিল ইভান এবং অ্যাঞ্জেলার একটি নিছক পারফরমেন্স মাত্র। কারণ তারা অনেক আগেই আইনিভাবে স্বামী স্ত্রী। আর এই চাঞ্চল্যকর তথ্যটা ফাঁস করে দিয়েছেন স্বয়ং ওই অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাও। মার্কিন সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়েছেন, ওরা আগেই বিয়ে করে নিয়েছে। ওটা চূড়োয় উঠে শুধু একটা পারফরমেন্স ছিল মাত্র। বুঝুন তবে, শুধুমাত্র প্রচারের আলোতে আসার জন্য এত সব কাণ্ড। প্রশ্ন হচ্ছে, কিভাবে নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে ওই তরুণী ওই বিল্ডিংয়ের একেবারে চূড়োয় পৌঁছে গেল? সেক্ষেত্রেও পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা সিনেমাকেও হার মানাবে। আর এই সিনেমা প্রসঙ্গ যখন উঠল, তখন একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই বা জানিয়ে রাখি। 1931 সালে নিউ ইয়র্ক সিটির একেবারে মধ্যভাগে এই এম্পায়ার স্টেট বিল্ডিংটি গড়ে উঠেছিল।
আর এর ঠিক 2 বছর পর বিখ্যাত ব্লকবাস্টার সিনেমা কিং কংয়ের চূড়ান্ত দৃশ্যটি এই বিল্ডিংয়ের চূড়াতেই কিন্তু দৃশ্যায়িত হয়েছিল। কিন্তু সে তো ছিল সিনেমা, এক্ষেত্রে এই দুজন কি করে উঠল সেখানে? তদন্তে নেমে নিউ ইয়র্ক পুলিশ জানতে পেরেছে ঘটনার আগের দিন সাধারণ পর্যটকের বেশে ওই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ঢুকে পড়েন এই ইভান এবং অ্যাঞ্জেলা। বিল্ডিং বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা চতুরতার সঙ্গে ভেতরেই কিন্তু লুকিয়েছিল। ভোর রাতে একটি ফ্লোর হ্যাচ দিয়ে বেরিয়ে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে যান তারা। এরপর 104 তলায় পৌঁছতে 2টি তালা কেটে ব্রডকাস্ট অ্যান্টেনার বিপজ্জনক অংশে উঠে পড়েন এবং পুরো রাত সেখানে অপেক্ষা করেন। পরের দিন দুপুরে তারা সেখান থেকে একটি ব্যানার মেলে ধরেন এবং আংটি বদলের নাটক শুরু করেন। তাহলেই বুঝুন শুধুমাত্র ভিউ অর্জনের স্বার্থে কতটা ঝুঁকি নিয়েছিল এরা। তথ্য বলছে ইভান বিয়ারকাস, যার আরেকটি নাম কুজনেটসভ, যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স 5 লক্ষের বেশি, আর তার সঙ্গী অ্যাঞ্জেলার ফলোয়ার 18 লক্ষ। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এরা ওই চূড়োয় রাত জেগে চড়ে বসেছিল। আসলে ভিউ বাড়ানোর লক্ষ্যে, নতুন কন্টেন্টের লক্ষ্যে আজকের প্রজন্ম যা খুশি তাই করতে পারে বোধহয়। আদালত অবশ্যই ইভান এবং অ্যাঞ্জেল দুজনকেই শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে এবং আগামী 24শে আগস্ট আবার হাজির হওয়ার নির্দেশও দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে আজকের প্রজন্মের এই মানসিকতা এবং প্রবণতা নিয়ে। অনায়াসেই তারা ঢুকে পড়ছে অপরাধের জগতে, কেউ একেবারে জেনে বুঝে, কেউ আবার অজান্তেই। শুধু আমেরিকাতেই নয়, ভারতেও সাম্প্রতিককালে একের পর এক ঘটনা ঘটেছে যা ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে অপরাধ প্রবণতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। সাম্প্রতিক শিয়া গোয়েল এবং কেতন আগরওয়ালের ঘটনাই হোক কিংবা অঞ্জু আশিসের ঘটনা, এই সমস্ত ঘটনা ভালোবাসার নামে প্রতারণা আর অপরাধকেই কিন্তু সামনে নিয়ে এসেছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী বিগত কয়েক বছরে ভারতে পারিবারিক এবং প্রেম ঘটিত বিবাদের কারণে বহু পুরুষ এবং মহিলার হত্যার শিকার হয়েছে। এসব ক্ষেত্রে অনেক সময় পরকীয়া, সন্দেহ বা ব্ল্যাকমেলের মতন বিষয়গুলো জড়িত রয়েছে, যা আলোচনা বা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান সম্ভব। কেন তা এক ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছচ্ছে? দেশের আইনকে কি তবে বুড়ো আঙুল দেখাচ্ছে আজকের প্রজন্ম? তাদের এই মানসিক পরিবর্তনের কারণটাই বা কী? বলবো সে কথা। একটি ছেলে তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, যে মেয়েটির সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল সেই মেয়েটির জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিল, আর অন্যদিকে সেই মেয়েটি আবার তার হবু বরকে কিভাবে খুন করা যায় তার ছক কষছিল। কেতন বিশাল আগরওয়াল এবং শিয়া গোয়েলের কাহিনী কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কেতনকে পাহাড়ের খাদে ধাক্কা দিয়ে 18ই জুন শিয়া খুন করেছে, এটা বড় বিষয় নয়। এর থেকেও বড় বিষয় হলো যদি 18ই জুন কেতনের মৃত্যু না হতো, তারপরেও তাকে ছাড়তো না ওই শিয়া। 18 তারিখ মৃত্যু না হলে হয়তো অন্য কোনো দিন খুন হতো কেতন। কারণ শিয়া গোয়েল কেতনকে খুন করার পরিকল্পনা হঠাৎ করে নেয়নি বা কোনো ঝগড়াঝাটির কারণেও নেয়নি। কেতন আর শিয়ার কাহিনী তাই শুধু ভরসা ভাঙার গল্প নয়, গল্পটা অপরাধ মনস্কতার। কারণ 31শে মে 2026 শিয়ার প্রেমে বিভোর কেতন যখন একটি পাহাড়ের কিনারায় বসে নিজের স্বপ্নে ডুবেছিল, তখন প্রথম শিয়ার মনে কেতনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার খেয়াল আসে। 31শে মে প্রথম ভাবার পর 14ই জুন প্রথমবার কেতনকে ধাক্কা দিয়েছিল শিয়া। 14ই জুনও কেতন এবং শিয়া ওই লোহাগড়ের পাহাড়ে গিয়েছিল। হঠাৎই সাপের আক্রমণের ভয় দেখিয়ে তাকে খাদের কিনারায় ফেলে দেওয়ার চেষ্টা করে শিয়া, কিন্তু সেদিন হয়তো কেতনের ভাগ্য সহায় ছিল। কোনো মতে গাছপালা ধরে বেঁচে যায় কেতন, তাই সেদিন সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। শিয়ার প্রেমে ডুবে থাকা কেতন কিন্তু কোনোভাবেই সেই ষড়যন্ত্রের আঁচ করতে পারেনি, কারণ সে শিয়াকে এতটাই ভালোবাসত যে তার মনে এমন খেয়াল কখনোই আসেনি। শিয়াও আবার কান্নাকাটি করে জানিয়েছিল যে একটি সাপ চলে এসেছিল, তাই নাকি ধাক্কা লেগে গিয়েছিল। শিয়া সেদিন এমন ভাব করেছিল যেন সেই কেতনের জীবন বাঁচিয়েছে। সে কথা আবার কেতন তার পরিবারের সদস্যদেরও জানিয়েছিল। সেই ভরসাতেই আবার 18ই জুন ওই লোহাগড় কেল্লায় ফের বেড়াতে গিয়েছিল কেতন এবং শিয়া, কিন্তু এবার আর কেতনের ভাগ্য তার সাথ দেয়নি।
উঁচু দুর্গ থেকে 350 ফুট নিচে খাদে পড়ে মৃত্যু হয় তার। প্রথমে এটিকে একটি দুর্ঘটনা বলে মনে করা হলো, পরে জানা যায় শিয়া এবং তার প্রেমিক ধাক্কা দিয়ে কেতনকে খাদে ফেলে দিয়েছিল। শিয়াই খুন করেছে কেতনকে। যদি এই 18ই জুন কেতন আবার বেঁচে যেত, হয়তো 20শে জুন কিংবা অন্য কোনো তারিখে শিয়ার হাতেই কেতন খুন হয়ে যেত, হয়তো কোনো পথ দুর্ঘটনা কিংবা অন্য কোনোভাবে। কারণ কেতনের সঙ্গে শিয়ার বিয়ে ঠিক হলেও শিয়ার সাথে সম্পর্ক ছিল তার প্রেমিক চেতন চৌধুরীর। চেতন আর শিয়া মিলেই কেতনকে খুনের পরিকল্পনা করেছিল। অর্থাৎ এটা হঠাৎ করে নেওয়া কোনো ঘটনা নয় বা সিদ্ধান্ত নয়, কোনো আবেগের বশে বা মাথা গরম করে নিয়ে ফেলা কোনো সিদ্ধান্তও নয়, বরং একেবারে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন। আর এখানেই উঠে আসছে সেই অপরাধ প্রবণ মানসিকতার বিষয়টি। শিয়া তার পরিবারকে বা কেতনকে জানাতে পারত এই বিয়ে সে করবে না, কিংবা চেতনের সঙ্গে কোথাও চলে যেতে পারত, কিন্তু সেসব কিছু না করে কেতনকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ডেলিভারেটলি পদক্ষেপ গ্রহণ করেছিল শিয়া। তার মনে কখনো এই ভাবনাই আসেনি যে ধরা পড়ে গেলে কি হবে। আর তার কারণ ওই শিয়ার বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই শিয়া যে পুরো কাজটা ডেলিভারেটলি করেছিল এবং এই কাজের জন্য তার মধ্যে যে কোনো রকম অপরাধবোধ নেই, সম্প্রতি মিডিয়াকে তাকে মিডল ফিঙ্গার যে দেখাতে দেখা গেছে তা দেখেই কিন্তু সেটা পরিষ্কার। আর এই কেতন শিয়ার এই ঘটনা নতুন করে কিন্তু সামনে নিয়ে এসেছে সেই 2023 সালের মেঘালয়ে হানিমুনে গিয়ে রাজা রঘুবংশীর খুন হওয়ার ঘটনাকে। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশী 2023 সালের মে মাসে বিয়ের পর মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় হানিমুনে গিয়েছিলেন। 25শে মে নিখোঁজ হয়ে যায় দম্পতি। এরপর 2রা জুন 2023 গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজা রঘুবংশীর মৃতদেহ। এক্ষেত্রেও প্রথমে দুর্ঘটনা বলে মনে হলেও পরে তদন্তে উঠে আসে আসল তথ্য। মেঘালয় পুলিশ জানায় সোনম তার প্রেমিক রাজ কুশওয়া এবং কয়েকজন ভাড়াটে খুনির সাহায্যে তার স্বামী রাজাকে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করেছিল। এই ঘটনাতেও রাজা রঘুবংশীকে একটি জলপ্রপাতের কাছে নিয়ে গিয়ে সোনম এবং তার প্রেমিক সহ 3 জন সঙ্গী মিলে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছিল। মেঘালয়ের এই ঘটনাটি হানিমুন মার্ডার হিসেবে দীর্ঘদিন চর্চার বিষয় ছিল। আর 2023-এর পর 2026, 3 বছর পর ফের ফিরে আসে এই হানিমুন মার্ডারের দ্বিতীয় পর্বটি। আর এই ঘটনাটি ঘটেছিল রাজস্থানে। বিয়ের পর 2026-এর 30শে জানুয়ারি রাতে রাস্তায় হাঁটতে বেরিয়েছিল আশিস এবং অঞ্জু। হঠাৎ একটি গাড়ি ওই দম্পতিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় আশিসের, জ্ঞান হারায় অঞ্জু। হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। পুলিশের জিজ্ঞাসাবাদে অঞ্জু জানায় আচমকা পথ চলতে একটি গাড়ি তাদের ধাক্কা মারে। ওই সময় তার সোনার হার চুরি হয়েছে বলেও দাবি করেছিল সে। প্রাথমিকভাবে এক্ষেত্রেও দুর্ঘটনা মনে হলেও পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল তথ্য। কারণ ফরেনসিক রিপোর্টে অসঙ্গতি ধরা পড়ে। আশিসের দেহে আঘাতের চিহ্নের পাশাপাশি শ্বাসরোধের প্রমাণ মেলে। অন্যদিকে অঞ্জুর শরীরে প্রায় কোনো আঘাতের চিহ্নই ছিল না। এখানেই সন্দেহ ঘনীভূত হয়। জানা যায় বিয়ের 3 মাস পরে বাপের বাড়ি গিয়েছিল অঞ্জু, আর সেই সময় তার পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ হয়। এরপরে দুজনে মিলে আশিসকে খুনের ছক কষে। ঘটনার দিন রাতে অঞ্জু ইচ্ছাকৃতভাবে আশিসকে একটি নির্জন রাস্তায় হাঁটতে নিয়ে যায়। তখনই আচমকা অঞ্জুর প্রেমিক সঞ্জু এবং তার 2 সঙ্গী মিলে আশিসের ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করা হয়। আর এই ঘটনাকে গাড়ি দুর্ঘটনা বলে চালানো হয়। ছিনতাইয়ের গল্পটাকে দাঁড় করানোর জন্য অঞ্জু নিজের মোবাইল ফোন এবং কানের দুল অভিযুক্তদের হাতে তুলে দেয়। এরপর জ্ঞান হারানোর ভান করে রাস্তায় পড়েছিল। একের পর এক এই ঘটনাগুলি কিন্তু প্রমাণ করছে অপরাধ প্রবণতা বাড়ছে। সম্পর্কের টানাপোড়েন হোক কিংবা সমাজ মাধ্যমের ভিউ বাড়ানোর লক্ষ্য, আজকের প্রজন্ম ঝুঁকে পড়ছে পরিকল্পিত অপরাধের দিকেই। আর এখানে আরও একটা বিষয় সামনে আসছে। আজকের প্রজন্মের মধ্যে একটা ডোন্ট কেয়ার মনোভাব। এমনটা নয় যে আগে এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু তার প্রবণতা ছিল অনেক কম। বর্তমানে সেই প্রবণতায় বৃদ্ধি পাওয়াটাই কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বাস আর ভরসা
ক্রমেই হারিয়ে যাচ্ছে। মনোবিজ্ঞানীরা মনে করছেন যে আজকের প্রজন্ম যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সমাজে তারই প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। সব কিছুই এখন অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে। হাতের মুঠোতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে মানুষ সব কিছু পেয়ে যাচ্ছে। ইন্টারনেট পরিষেবায় সব সময় দিচ্ছে রঙিন জীবনের একটা হাতছানি, নতুন নতুন প্রোডাক্ট আর বিজ্ঞাপনের ঝলকানি। সমাজ মাধ্যমে ভিউ বাড়লেই মিলবে টাকা, তাই রিলের জন্য চাই প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট, যার জেরে 140 তলার টাওয়ারে উঠে পড়াটাও কোনো বিষয় নয়। আবার অন্যদিকে সম্পর্কগুলো হারাচ্ছে তার গুরুত্ব। একটি বাড়িতে 5 জন সদস্য মোবাইল হাতে, আসলে সবাই একা, যে যার মোবাইলে ডুবে রয়েছে। কথা বলার সময় নেই, বুড়ো আঙুলের ছোঁয়ায় সরে যাচ্ছে একের পর এক রিল। আসলে আমরা সবাই বোধহয় এখন আমাদের সম্পর্কগুলোকেই বুড়ো আঙুল দেখাচ্ছি। সম্পর্ক গড়ে উঠতে যেমন এখন সময় লাগছে না, আবার সেই সম্পর্ক ভেঙে গেলেও সেটাও বিজ্ঞাপনের বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখন ধনী মধ্যবিত্ত সবাই যেন এক সারিতে বিদ্যমান, কারণ কেতন আর শিয়া দুজনেই ধনী পরিবারের সদস্য হওয়ার পরেও তাদের এই পরিণতি কখনোই কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। এই পরিস্থিতির পরিবর্তন আদৌ কি সম্ভব, নাকি আগামীতে আরও বাড়বে এই অপরাধ প্রবণতা? চিন্তিত কিন্তু সমাজ বিজ্ঞানীরা। ভাবতে হবে আমাদেরও। শুধু আজকের প্রজন্মের দিকে আঙুল তুললেই কিন্তু হবে না। পরিবারের পূর্বজদেরও যেমন অনুজদের মতামতকে গুরুত্ব দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, আবার তাদের দিকে কড়া নজরদারিও রাখতে হবে। না হলে এক গভীর সংকট যে আমাদের সমাজকে গ্রাস করবে তা বলাই বাহুল্য। আজ এ পর্যন্তই। নমস্কার।